মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাংলা ক্লাসিক উপন্যাস প্রথম আলো। নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শুরু হচ্ছে প্রথম আলো। সেই যে একজন নতুন রাজকুমার হয়েছে গো, কলকাতায় মাস্টারের পাঠশালায় পড়ে, সেই তো ভরত। তুমি পড়াশোনা করো? শোনো ভরত, তুমি স্বয়ং মহারাজকে গিয়ে ধরো। তুমি শুধু এই পাঠশালায় এসে শিক্ষা নেবার অধিকার চাও। তুমি রাজকুমার, তোমার সে অধিকার থাকবে না কেন? মাস্টার, যদি পারো তো শুধুমাত্র ইংরেজি পড়িয়ে দাও। পলিটিক্যাল এজেন্টের সঙ্গে কথাবার্তা যদি বলতে পারে, ওকে আমি চাকরি দেব। মহারাজ বীরচন্দ্র মাণিক্য রাজ্যের ভবিষ্যতের জন্য এক চরম পদক্ষেপ নিয়ে ফেলেছেন। ঘোষণা হয়ে গেছে যুবরাজের নাম। আর কিছু করার নেই, তা মহারাজ ভালো করেই জানেন। আর এও জানেন এ সময় মহারানী ভানুমতির মুখোমুখি হওয়া মানেই বিপদ। ভানুমতি তার ছেলে সমরচন্দ্রকে রাজা করতে মরিয়া। সামনে গেলে ভানু ঠিক রাজাকে দুর্বল করে ফেলবে। তাই এই অপ্রিয় পরিস্থিতি এড়াতে তিনি গানের আসরে আশ্রয় নিয়েছেন। ওদিকে ভানুমতি মহারাজের জন্য প্রতীক্ষা করে রাত জাগছেন, আর মহারাজ বিভোর সঙ্গীতে। সারা রাত ধরে গান বাজনা চলল। ভোর রাতে গায়ক বাজনাদাররা ঘুমে ঢলে পড়েছেন, শ্রোতা আছেন জেগে, এসরাজি আর তবলিয়ারা ক্লান্ত। কিন্তু শ্রোতাটির ক্লান্তি নেই। রাত্রি ভোর হয়ে এসেছে, পূব দিগন্ত রাঙা। ছোট ছোট পাখিরা বেঁচে আছি বেঁচে আছি রবে বিস্ময়ের কিচিরমিচির শুরু করেছে। মহারাজ বীরচন্দ্র বলে উঠলেন, এ কি খাঁসাব, লয় খামতি হচ্ছে কেন? ওস্তাদ নিসার হোসেন বিনা যন্ত্রটি মেঝেতে নামিয়ে রেখে সেলাম জানিয়ে বললেন, মাফি মাংছি মহারাজ, আঁখ বুঝে আসছে আমার। মহারাজ বীরচন্দ্রের অসাধারণ জীবনী শক্তি। টানা 2-3 দিনও রাত একটুও না ঘুমিয়ে তাজা থাকতে পারেন। গান বাজনা শোনার নেশা যখন তার জাগে, তখন এক টানা সুর চলতেই থাকবে। ওস্তাদদের তিনি থামতে দিতে চান না। শেষ পর্যন্ত তারা হার মেনে যান। বীরচন্দ্রের এই জেগে থাকার ক্ষমতার একটি কারণ, তিনি মদ্যপান করেন না। সঙ্গীত শিল্পীদের প্রায় সকলেরই পান অভ্যেস আছে। সঙ্গীতের আসরে স্বয়ং মহারাজ হাতে গেলাস ধরেন না বলে অন্য কেউ তার সামনে সুরা পান করতে সাহস পান না। কিন্তু সবাই মাঝে মাঝে উঠে গিয়ে আড়ালে কয়েক চুমুক দিয়ে আসেন। ক্রমে চুমুক ঘন ঘন হয় ও মাত্রা বাড়ে। মহারাজ তা বুঝেও না জানার ভান করেন, হাসেন মিটিমিটি। ওস্তাদদের নেশা যত গাঢ় হয়, তিনি তাদের বেশি তারিফ করে আরো গাইতে বা বাজাতে বলেন। সুরার নেশায় প্রথম দিকে চাঙ্গা হয় সবাই, কয়েক ঘন্টা পরে শিথিল হয়ে আসে স্নায়ু। মহারাজের নেশা ধূমপান। তিনি যখন যেদিকে মুখ ফেরান, হুঁকো বরাদর তৎক্ষণাৎ সেই দিকে নলটি বাড়িয়ে দেয়। তামাকের ধোঁয়ায়
তার চোখ থেকে ঘুম পালিয়ে যায়। ওদিকে মহারানী ভানুমতীও মহারাজের জন্য প্রতীক্ষা করে শয্যা গ্রহণ করেননি সারা রাত। তবু তার মন বেশ প্রফুল্লই ছিল। সতীন পুত্র রাধাকিশোরকে মহারাজ সত্যি সত্যি যুবরাজ হিসেবে মর্যাদা দিয়েছেন শুনে প্রথমে তিনি বিচলিত হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু নিজস্ব দূতের মারফত খানিক বাদেই যখন জানলেন যে সে ঘোষণা মহারাজ নিজের মুখে করেননি, অমনি তার মনের ভার কেটে গেল। ঘোষমশাই তার শত্রুপক্ষ, মনের মধ্যে শতেক প্যাঁচ। কলকাতার বাবুগুলোই এমন হয়, ঘোষমশাই যা ইচ্ছে বলুক। স্বয়ং মহারাজ যখন মুখ খোলেননি তখন ও ঘোষণার কোনো মূল্য নেই। এ নিশ্চয়ই মহারাজের কৌতুক। তিনি ত্রিপুরা রাজ্যের একচ্ছত্র অধিপতি। তিনি যখন খুশি মত বদল করতে পারেন। রাধাকিশোরকে কুমিল্লার জমিদারি দেওয়া হোক না, তাতে ভানুমতীর আপত্তি নেই, কিন্তু সিংহাসনে বসবে তার পুত্র সমরেন্দ্রচন্দ্র। উৎসব শেষে মহারাজ ভানুমতীর কক্ষে রাত্রি যাপন করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি এলেন না। তাতেও কিছু যায় আসে না, রাত্রে আসেননি, প্রভাতে আসবেন। সারা রাত ধরে কিশোরী মনোমোহিনীর সঙ্গে তাস পেটাপেটি করতে করতে ভানুমতী তাঁর দূতীদের কাছ থেকে প্রহরে প্রহরে খবর পেতে লাগলেন। 3 জন বিশ্বস্ত দাসীকে ছড়িয়ে রেখেছিলেন অন্দরমহলের অন্যত্র। মহারাজ অন্য কোনো রানীর ঘরে যাচ্ছেন কিনা তা জানবার জন্য। যদিও ভানুমতীর দৃঢ় বিশ্বাস তার প্রিয়তম বীরচন্দ্র এমন বিশ্বাসঘাতকতা করতেই পারেন না, তার বিশ্বাসই সত্য হল। এই রাতে আর কোনো রানী মহারাজের সঙ্গ পেয়ে ধন্য হয়নি। একজন দাসী এ খবরও জানালো যে রাধাকিশোরের মা রাজেশ্বরী খুব সাজগোজ করে বড় আশা নিয়ে অপেক্ষা করছিলেন। ঘন ঘন কপাট খুলে দেখছিলেন বাইরে। রাজেশ্বরীর আশাতেও ছাই পড়েছে। বেশ হয়েছে। মহারাজ গান বাজনা শুনতে চলে গেছেন বাগান বাড়িতে, সেটাও স্বস্তির কথা। ওই মানা ঘরে গোনাগুন্তি পুরুষ মানুষ ছাড়া কেউ যেতে পারে না। কোনো নারীর যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। এই বিষয় মহারাজের কঠোর নিষেধ আছে। ওই বাড়ির ঘরগুলি কেমন তা ভানুমতী নিজেও দেখেননি। এত যে গান বাজনা ভালোবাসেন মহারাজ, ও বাড়িতে প্রায় আসর বসান। কিন্তু একবার যে সেই একটি বাইজি আনানো হয়েছিল লখনৌ থেকে, তাকেও মহারাজ মানা ঘরে নেননি। তার নাচ হয়েছিল ওই প্রাসাদ সংলগ্ন নাচ ঘরে, এবং তাকে মহারাজের পছন্দও হয়নি। পরে মহারাজ হাসতে হাসতে ভানুমতীর কাছে গল্প করেছিলেন, বুঝলি ভানু, সে বেটির ঠমক ঠামকি বেশি, নাচতে ভালো জানে না। তার যতটা চক্ষু ঘোরে ততটা পা সরে না। আরে শরীর ভাঙানোটাই যদি আসল উদ্দেশ্য হয়, তাহলে লখনৌ থেকে এত দূরে আসতে গেলি কেন? অন্য কোনো নারীর কাছে যাননি মহারাজ। এটাই ভানুমতীর জয়। মাঝে মাঝে চিত্ত উতলা হলেও তিনি আবার নিজেকে বোঝাচ্ছেন যে আসবেন, মহারাজ ঠিকই আসবেন। গান বাজনার পর্ব শেষ হোক, আসবেন। সারা রাত বিনিদ্র অবস্থায় কাটল। তবু দিনের বেলা ঘুমানোর কোনো প্রশ্ন ওঠে না। তিনি যে কোনো সময় এসে পড়তে পারেন, সেজন্য প্রস্তুত থাকতে হবে। ঘর যেন অগোছালো না থাকে, শরীর যেন অবশ না হয়। ভানুমতী স্নান করে শুদ্ধ হলেন, বাসি বস্ত্র ছেড়ে নতুন শাড়ি পরলেন, মাল্যচন্দনে সাজলেন। আবার
তার জীবনী শক্তি যথেষ্ট, তার মুখে কোনো ক্লান্তির ছাপ পড়েনি। মহারানীর সাজ শেষ হবার পরেই এক দাসী তার জন্য সকালের জল খাবার নিয়ে এলো। তিনি দাসীকে জিজ্ঞাসা করলেন, মানা ঘরে কি কি খাবার গেছে রে? বাগানবাড়ির আশেপাশে মহারানীর চর নিযুক্ত আছে, তারা খুঁটি নাটি খবর আনছে ঘন্টায় ঘন্টায়। মহারাজ শুধু বেলের পানা আর চা খেয়েছেন, আর কিছু না। প্রতিদিন সকালে মোহনভোগ ও গাওয়া ঘিয়ের লুচি মহারাজের পছন্দসই প্রাতরাশ। তিনি পাউরুটি বা বিস্কুট স্পর্শ করেন না। তার বাল্যকালে কি করে যেন রটে গিয়েছিল যে বিস্কুট তৈরি করার সময় কারিগরেরা যেখানে সেখানে শিকলি ছাড়ে, আর পাউরুটি বানাবার সময় ময়দার তাল দলাই মলাই করা হয় পা দিয়ে। মহারাজ ছবির ঘরে ব্যস্ত আছেন এবং মোহনভোগ লুচি ফেরত এসেছে শুনে ভানুমতিও হাতের ইঙ্গিতে সেসব নিয়ে যেতে বললেন। তিনি চা পান করেন না, খেলেন শুধু বিলির পানা। তারপর তিনি সকল দাসী সমেত মনোমোহিনীকে বললেন, তোরা শোন, মহারাজ যখন আসবেন তখনই কিন্তু তোরা সবাই সরে পড়বি, একদম সামনে আসবি না। এ ঘরে কেউ দরজা থাকিয়ে বিরক্ত করবি না। মহারাজ যদি সারা দিন সারা রাত থাকেন তাও ডাকবি না। কিছু দরকার লাগলে আমি বেরিয়ে চাইব। সারাদিন সারা রাত? তুই তো জানিস না, মহারাজ একবার আমার ঘরে এলে আর যেতেই চান না। কত কথা হয়ে থাকে আমাদের। একবার দেওয়ানজি কি একটা কাগজ সই করবার জন্য পাঠিয়েছিল, মহারাজ তাও ভাগিয়ে দিলেন। কিন্তু বেলা বাড়ল, তবু মহারাজের দেখা নেই। শোনা গেল মহারাজ তখনও কোনো খাবার খাননি। তার ভৃত্য দুবার খাবার দাবার ফেরত এনেছে। ভানুমতিও কিছু গ্রহণ করলেন না। রানীমা, আপনি তো কাল রাতেও কিছু মুখে দেননি, পিত্তি পড়বে যে। ওই তো এক ঘটি বেলের পানা খেয়েছি, তাতেই দেখ না কেমন ঢেকুর উঠছে। হ্যাঁ রে শ্যামা, মহারাজ কি গান বাজনা শুনছেন বাড়িতে, না কারোর সঙ্গে কথা কইছেন? ওই দারোয়ান মিনসেগুলো যে কোনো খবরই দিতে চায় না, খালি বলে কাক পক্ষীরও ঢোকা বারণ, তবে সারেঙ্গি তবলার কোনো আওয়াজ নেই। তবে নিশ্চয়ই রাজকার্যের সলা পরামর্শ করছেন। মাসি, আমি এক ছুটতে গিয়ে মহারাজকে ডেকে আনবো? পাগল নাকি? তুই যাবি কি রে? ওই মানা ঘরে কোনো মেয়ে মানুষ দেখলে মহারাজ একেবারে কেটে ফেলবেন। মনোমোহিনী দুষ্টুমির হাসি দিল। দুপুরবেলা যখন সবাই ঘুমোয় তখন যে সে কতবার চুপি চুপি বেরিয়ে জঙ্গলে চলে যায় তা মাসি জানে না। মাসি যদিও মণিপুরের কন্যা, কিন্তু বহুদিন যাবৎ বন্দিনী থাকতে থাকতে এই দশাটাই তার অভ্যাস হয়ে গেছে। মনোমোহিনী জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। একদিন একটা গাছে চড়ে মানা ঘরের দোতলাতে উঁকি মেরে দেখেছিল একটা ঘরের দেয়ালে অনেক ছবি টাঙানো, দেয়ালের এক কোণে একটা বন্দুক। এসব কথা মাসিকে বলা যাবে না। হঠাৎ মনমোহিনীর একটা কথা মনে এলো, সেটা আর চেপে রাখতে পারল না। ও মাসি, মহারাজ তোমার কথা ভুলে যাননি তো? ভুলতে তো পারেনি, ওদের কত কাজে মাথা খাটাতে হয় বলতো। আমরাই কত কথা ভুলে যাই। এই দেখ না, কাল সকালেই আমি টিয়া পাখিগুলোকে ছোলা খাওয়াতে ভুলেই গিয়েছিলাম। কক্ষের অনেকখানি জুড়ে আছে একটা মেহগনি কাঠের পালঙ্ক, তার উপর উজ্জ্বল হলুদ কালো ডোরা কাটা একটা সজনি পাতা। মাঝখানে ঠিক রাজেন্দ্রাণীর মতনই সোজা হয়ে বসে আছেন ভানুমতি। তার পরনের বসনটিও হলুদ, পা দুটি ঢাকা, দুই বাহুতে সোনার বাজু, আঙুলে নানা রঙের পাথরের আংটি। তার কণ্ঠস্বরে কোনো অভিযোগের সুর নেই। নামে রাজপ্রাসাদ হলেও ঘরগুলি তেমন বড় নয়। নারীমহলের কক্ষের জানালা অনেক উঁচুতে। ভানুমতির এই ঘরটি জিনিসপত্রে ঠাসা। ভানুমতির খুব ঘড়ির শখ, অন্তত 7খানা ঘড়ি রয়েছে দেওয়ালে।
তার কোনোটায় ঘন্টায় ঘন্টায় কোকিল ডাকে, আর কোনোটায় পুতুল কামার প্রতি মিনিটে নেহাই ঠোকে। মেঝেতে মনোমোহিনী ও আরো আত্মীয় স্বজন বসে আছে। দাসীরা দাঁড়িয়ে তদারকিতে আছে দরজার কাছে। সবাই উদ্গ্রীব, কখন মহারাজ এসে পড়বেন। ভানুমতির প্রতীক্ষার চাপা ব্যাকুলতা সবার মধ্যে সঞ্চারিত হয়েছে। মহারাজ যদি ভুলেই বসে থাকেন, তাকে একবার মনে করিয়ে দিলে হয় না? মানা ঘরে যে কেউ ঢুকতেই পারবে না, মহারাজের সামনে যাবে কি করে? ভরতকে পাঠাও না মাসি, সে তো বেটা ছেলে, সে নিশ্চয়ই পারবে। সে আবার কে রে? সেই যে একজন নতুন রাজকুমার হয়েছে গো, কলকাতায় মাস্টারের পাঠশালায় পড়ে, সেই তো ভরত। কিন্তু শুধু এইটুকু বললেই ভরতের পরিচয় পরিষ্কার হয় কি? নতুন রাজকুমার হওয়াটাই বা কিরকম? তার মানে সে জন্ম থেকে রাজকুমার ছিল না। কিন্তু কেন এখনই বা হঠাৎ রাজকুমার হলো কি করে? সে আবার কলকাতার মাস্টার মানে শশীভূষণের পাঠশালায়ও পড়ে, কিভাবে? তা জানার আগে জানতে হবে শশীভূষণের পাঠশালাটি কেমন, তার রাজপুত্র ছাত্ররাই বা কেমন, আর সেখানে ভরত এসে জুটল কি করে? শশীভূষণের পাঠশালাটি বড় বিচিত্র। মাস্টার ঠিক আছে, কিন্তু ছাত্রদের কোনো ঠিক ঠিকানা নেই। প্রতিদিন দোকান খোলার মতন তিনি একটি টেবিলে বইপত্র দোয়াত কলম সাজিয়ে বসে থাকেন। সকালবেলা প্রায় দিনই কোনো ছাত্রই আসে না। তিনি রাজকুমারদের শিক্ষক। শুধুমাত্র রাজকুমাররা ছাড়া অন্য কারুর এ পাঠশালায় প্রবেশ নিষেধ। কিন্তু রাজকুমারদের পড়াশোনার কোনো গরজই নেই, কেউ তাদের তাড়া দিয়ে পাঠায়ও না। কমল দিঘির ধারে একটি ছোট কিন্তু সুন্দর বাড়ি দেওয়া হয়েছে শশীভূষণকে। তিনি অবিবাহিত, দোতলায় একা থাকেন। নিচের তলায় একটি হলঘর, সেখানে টেবিলের চারপাশে গোটা 10 কৌচ রয়েছে। তা শূন্যই পড়ে থাকে, যদিও রাজপরিবারের কুমারদের সংখ্যা 19। ছাত্র আসে না, তবু প্রতিদিন শশীভূষণকে নিয়ম করে সকাল 10টা থেকে বসে থাকতে হয়। তার কারণ এক একদিন মাস্টার মশাইকে অবাক করে দিয়ে স্বয়ং মহারাজ বীরচন্দ্র এসে উপস্থিত হন। মহারাজ যে আচমকা তাঁর সন্তানদের শিক্ষার উন্নতি বিষয়ে খোঁজ নিতে আসেন তা নয়, তিনি নিজেই আসেন ছাত্র হয়ে। কোনো ইংরেজি শব্দের অর্থ জানতে চান অথবা কৌতূহল দেখান কোনো বাংলা গ্রন্থকার সম্পর্কে। মহারাজ বীরচন্দ্রের তেমন প্রথাগত শিক্ষা নেই, কিন্তু অভিজ্ঞতায় অনেক কিছু শিখেছেন। 2-4টি ভাঙা ভাঙা ইংরেজি বাক্য বেশ চালিয়ে দিতে পারেন। বাংলা বইও বেশ কিছু পড়া আছে। রাজকুমারদের গৃহশিক্ষকের বেতন তো ভদ্রগোছের বটেই, পদমর্যাদাও গুরুত্বপূর্ণ। স্বয়ং মহারাজ ছাড়া তিনি আর কারোর অধীনে নন। যে রাধারমণ ঘোষ মশাই এখন মহারাজের একান্ত সচিব, যাঁর পরামর্শ ছাড়া মহারাজ এক পাও চলেন না, সেই তিনিও রাজ পরিবারের শিক্ষক হিসেবে প্রথম এসেছিলেন। এখন তাঁর স্থান মন্ত্রীরও ওপরে। রাধারমণের রাজনৈতিক জ্ঞান তীক্ষ্ণ, আবার তিনি বৈষ্ণব সাহিত্যেও সুপণ্ডিত। তাঁর প্রভাবেই মহারাজ বৈষ্ণব পদাবলিতে আসক্ত হয়েছেন। এখন তিনি স্বয়ং কবিতা ও গীত রচনা করেন, যদিও তার বাংলা বানানের বাপমা নেই। শশীভূষণ সেই সব বানান শুদ্ধ করে দেন অনেক সময়। শশীভূষণ শিক্ষকতা ছেড়ে রাজকার্যে মাথা গলাতে চান না। ছাত্র নেই, অথচ শিক্ষক হিসেবে মাসে মাসে বেতন নিয়ে যাচ্ছেন, এজন্য তার বিবেক দংশন হয়। এ বিষয়ে
তিনি মহারাজের কাছে অনুযোগ করেছিলেন, পদত্যাগ করে ফিরে যেতেও চেয়েছিলেন। মহারাজ সেসব কথা হেসে উড়িয়ে দেন। ছাত্র নেই বলে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন মাস্টার? আমিও তো তোমার একজন ছাত্র, আমাকে পড়াবে। রাজকুমারগুলো অকম্মার ঢেঁকি, ওগুলোকে কি গলায় দড়ি বেঁধে টেনে আনা যায়? তুমি বরং পর্বত হও মাস্টার, পর্বত হও। এ কথার ঠিক অর্থ বুঝতে না পেরে শশীভূষণ নীরবে তাকিয়ে থাকেন। মহারাজ বোঝেন শশীভূষণ বোঝেনি তাঁর কথা। বুঝলে না কথাটা? মোহাম্মদ যদি পর্বতের কাছে না যান, তাহলে পর্বতই আসবে মোহাম্মদের কাছে, তাই না? ছোঁড়াগুলো এদিক ওদিক ঘুরে বেড়ায়, তুমি এখানে বসে না থেকে ওদের এক একটাকে ধরবে, তারপর গল্পগুজব করার ছলে তাদের একটু আধটু শেখাবে, কোনো শুদ্ধ কথার বানান জিজ্ঞাসা করবে। আর কিছু না হোক, তোমার মুখে ওই কলকাতাই ভাষা শুনলেও ওদের খানিকটা জ্ঞান হবে। কথাটা শশীভূষণের মনোপুত হয় না। ছেলে ধরার মতো যেখানে সেখানে ছোটাছুটি করে ছাত্র পাকড়াও করার প্রবৃত্তি নেই তার। মহারাজ, আপনি হয়তো সময় পান না, কিন্তু আপনি যদি রানীদের একটু বলে দেন, যদি অন্তত 2 ঘন্টার জন্য ছেলেদের পাঠান আমার কাছে। রানীরা পাঠাবে? রাজবাড়ির অন্দরমহল সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বোঝাই যাচ্ছে। রানীদের সঙ্গে তাদের ছেলেদের দেখা হয় ভেবেছ? কখনো না। খোকাগুলো যেই দামড়া হয় অমনি তারা ছটকে যায়, তারপর ঠাকুরদের সঙ্গে ঘোঁট পাকাতে শুরু করে। রাজবাড়ির ছেলেদের প্রধান খেলাই হলো ষড়যন্ত্র, কে কাকে হটিয়ে সিংহাসনের দিকে এগোবে। 12-13 বছর বয়স থেকেই এই খেলা তারা শুরু করে দেয়। রানীরাও তাতেই খুশি। ছাত্র যে একেবারেই আসে না তা নয়, কুমার সমরেন্দ্রচন্দ্র আসে মাঝে মাঝে। সুশ্রী এই কিশোরটি বেশ মেধাসম্পন্ন। এই বয়সে তার ফটোগ্রাফির দিকে ঝোঁক। নিজস্ব 2টি ক্যামেরা আছে। লেখাপড়া করার বদলে সে মাস্টার মশাইয়ের কাছে ছবি তোলা বিষয়ে অনেক কিছু জানতে আসে। বিদেশি ক্যামেরা কোম্পানির লিটারেচার এনে অর্থ জানতে চায়। তার সৎভাই উপেন্দ্রও আসে একদিন অঙ্কের হিসেব বুঝে নিতে। কার সঙ্গে যেন সে তুলোর ব্যবসা করে। রাজবাড়ির অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। আবার দৈবাত যদি একই সঙ্গে সমরেন্দ্রচন্দ্র ও উপেন্দ্র এসে পড়ে, তখন বোঝা যায় ওদের মধ্যে বাক্যালাপ নেই। দুজনে ঘাড় গোঁজ করে চেয়ে থাকে দুদিকে। একদিন শুধু 2 ভাই একত্রে গলা মিলিয়ে এক বিষয়ে প্রতিবাদ করেছিল। এখানকার একটি কিশোরকে শশীভূষণের বিশেষ পছন্দ। চিনেবাদামের মতন গায়ের রং, সুঠাম চেহারা, চোখ দুটি যেন কাজল টানা। এই ছেলেটির নাম ভরত। প্রথম প্রথম এসে শশীভূষণ দেখতেন এই ছেলেটি তার কাছাকাছি ঘুরঘুর করে। দিনহীনের মতন বেশবাস দেখে শশীভূষণ ভেবেছিলেন ছেলেটি বুঝি বাগানের মালি। একদিন জানলা দিয়ে লক্ষ্য করলেন ছেলেটির হাতে একটি বই। সে একটা কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে জোরে জোরে কি যেন পড়ছে। একটি ছাত্র পাবার সম্ভাবনায় পুলকিত হয়ে শশীভূষণ হাতছানি দিয়ে তাকে কাছে ডাকলেন। ছেলেটি জানলার কাছে এসে দাঁড়ালো। তুমি পড়াশোনা করো? ভেতরে এসো, ভেতরে এসো, চলে এসো ভেতরে। না গো মাস্টার বাবু, বিধান নেই, আমি কুমার নয় গো। শশীভূষণ তবু জোর করে তাকে কক্ষের মধ্যে আনতে যাচ্ছিলেন। তখন মনে পড়ল তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে রাজকুমার ছাড়া অন্য কারোর এখানে প্রবেশ নিষেধ। সাধারণ ছাত্রদের জন্য আগরতলার নয়া হাভেলিতে একটা স্কুল খুলে দেওয়া হয়েছে। তাই শশীভূষণ নিজেই বাইরে বেরিয়ে এলেন। ওহো, আচ্ছা, তোমার হাতে ওটা কি বই?
দেখি। সেখানা হাতে নিয়ে শশীভূষণ চমকে উঠলেন। মলিন ছিন্ন দশা সেই বইটি আসলে বঙ্গদর্শন পত্রিকার একটি পূর্ণ সংখ্যা। সামান্য একটা হেঁটো ধুতি পরা খালি গায়ের এই কিশোরটি বঙ্গদর্শনের পাঠক? এও কি সম্ভব? রাজকুমারেরা প্রায় কেউই যুক্তাক্ষর ঠিক মতন পড়তে পারে না। সে কি হে? এ বই নিয়ে তুমি কি করছো? তুমি অ আ ক খ পড়তে জানো? পত্রিকা রইল শশীভূষণের হাতে। ছেলেটি চোখ বুজে মুখস্থ বলতে লাগল। ভারতবর্ষে তাহাদের ঐশ্বর্য অতুল, অদ্যাপিও তাহার তুল্য বিভব তারতে কাহারও নাই। এক্ষণে ভারতবর্ষে এমন বণিক কে আছে যে কথায় কথায় কোটি মুদ্রার দর্শনী হুন্ডির টাকা নগদ ফেলিয়া দেন? যখন মীর হবিব মুর্শিদাবাদ লুট করিয়াছিল, তখন সে জগৎ শেঠের ঘর হইতে 2 কোটি কেবল আরকাটি টাকা লইয়া গিয়াছিল। দেশি টাকার কথায় কাজ কি? সেই 2 কোটি টাকা তাহাদিগের তৃণ বলিয়া বোধ হয় নাই। তাহারা পূর্বপদ নবাবকে একবারে কোটি মুদ্রা দর্শনী দিতে লাগিলেন। শশীভূষণের বিস্ময়ের শেষ রইল না। পদ্যও নয়, বঙ্কিমের চন্দ্রশেখর উপন্যাস থেকে সঠিক মুখস্থ বলছে ছেলেটি। শশীভূষণ এমন কখনো দেখেননি। বঙ্কিমচন্দ্রের সঙ্গে শশীভূষণের অল্প স্বল্প পরিচয় আছে। তিনি তৎক্ষণাৎ ঠিক করলেন বঙ্কিমবাবুকে এই ঘটনাটা চিঠি লিখে জানাবেন। এরকম পাঠক পাওয়া যে কোনো লেখকের পক্ষেই ভাগ্যের কথা। তুমি কার কাছে পড়তে শিখলে? নিজে নিজে শিখেছি। ভালো পারি না, অনেক কথা বুঝি না। আরকাটি টাকা মানে কি মাস্টার বাবু? ছেলেটির প্রতিভায় মুগ্ধ শশীভূষণ ঠিক করলেন রাজকুমার নয় বলে এই কিশোরটি তাঁর পাঠশালায় প্রবেশের অধিকার পাবে না বটে, কিন্তু বাইরে গাছতলায় বসে একে পড়াতে তো কোনো বাধা নেই। সত্যিকারের আগ্রহী ছাত্র পেলে সব শিক্ষকই খুশি হন। পরপর কয়েকদিন ছেলেটির সঙ্গে গাছতলায় বসে শশীভূষণ বুঝতে পারলেন এ ছেলেটি মেধাবী তো বটেই, আগরতলার এই ছোট গণ্ডির বাইরে যে বিপুল বিশ্ব সে সম্পর্কেও তার অশেষ কৌতূহল। মাত্র 2-3খানি বই মুখস্থ করে সে বাংলা লেখাপড়া শিখেছে, কিন্তু সেই বইয়েরই কিছু কিছু শব্দের সূত্র ধরে সে ইতিহাস ভূগোল সম্পর্কে নানা প্রশ্ন করে। ভরত অবশ্য নিজের সম্পর্কে বলতে চায় না কিছুই। নানা প্রশ্ন করে শশীভূষণ শুধু এইটুকু জেনেছেন যে রাজবাড়ির পিছনে ভৃত্য মহলে সে থাকে। এক বৃদ্ধ ভৃত্য তাকে খেতে পড়তে দেয়। তার বাবা মা নেই। গত বছর শীতকালে শশীভূষণ এই ছেলেটিকে শিক্ষাদান শুরু করেছিলেন। তারপর এসে গেল ঝড় বৃষ্টির দিন। তখন আর গাছতলায় বসা যায় না। এদিকে দিনের পর দিন পাঠশালার ঘর থাকে শূন্য। এই উৎকট ব্যবস্থা সহ্য করতে না পেরে একদিন শশীভূষণ জোর করে ছেলেটিকে ভেতরে নিয়ে এলেন। এই কয়েক মাসেই সে ইংরেজি বর্ণমালা লিখতে শিখে গেছে। সূর্যচন্দ্র ও অন্যান্য গ্রহ নক্ষত্রের সঙ্গে পৃথিবীর সম্পর্ক বুঝেছে। শশীভূষণ তাকে নিজের সংগ্রহের বইপত্র পড়তে দেন। সে যখন জোরে জোরে কোনো কবিতা পাঠ করে শশীভূষণ মুগ্ধ হয়ে যান। এখানকার সকলেরই উচ্চারণে কুমিল্লা অঞ্চলের টান আছে। রাজকুমাররা কেউ তালবস্য বলতেই পারে না, তারা শোভাকে বলে হোবা, কিন্তু এই ছেলেটির উচ্চারণ একেবারে নিখুঁত। একদিন শশীভূষণ পাঠশালায় মন দিয়ে ছেলেটিকে পড়াচ্ছিলেন। এমন সময় সেখানে রাজকুমার সমরেন্দ্রচন্দ্র উপস্থিত হল। সমরেন্দ্রর সঙ্গে রয়েছে সুখচন্দ্র।
সে তার কাকার ছেলে, সেই সুবাদে সেও রাজকুমার। সুখচন্দ্র শশীভূষণের প্রিয় ছাত্রটিকে দেখেই বলল, এই ভরত, তুই এখানে কি করছিস? যা, বাইরে যা। ভরত সঙ্গে সঙ্গে বই খাতা গুছিয়ে উঠে যাচ্ছিল, কিন্তু শশীভূষণ বাধা দিয়ে বললেন, আহ, থাক না, ও থাকলে তোমাদের অসুবিধের কি আছে? একটু পরেই সদল বলে এলো উপেন্দ্র। সে আসন গ্রহণ না করেই ভ্রুকুঞ্চিত করে ঘৃণার সঙ্গে বলল, ভরতকে কে এখানে আসতে দিয়েছে? এই ভরত, দূর হয়ে যা। মাস্টার বাবু, ভরত এখানে থাকলে কিন্তু আমি বসবো না। উপেন্দ্রর কথার তীর যেন সমরচন্দ্রের দিকে ছিল, যেন সেই ভরতকে এনেছে এখানে। এটা গায়ে লাগলো সমরচন্দ্রের। সেও সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে রাগত স্বরে বলল, আমি ভরতকে এখানে আসতে বলিনি। ভরত থাকলে আমিও পড়ব না। শশীভূষণ যথেষ্ট বিরক্ত হলেও রাজকুমারদের ওপর মহারাজের বেতনভুক কর্মচারীর যে বিরক্তি দেখানো উচিত নয় তা বেশ জানেন। কাজেই বিরক্তি গোপন রেখে যথাসাধ্য শান্তভাবে জিজ্ঞেস করলেন, আরে, ও তো তোমাদের কোনো ক্ষতি বা বিরক্ত করেনি, তাহলে তোমরা এত উত্তেজিত হচ্ছ কেন? কাছুয়ার ছেলে, ও ব্যাটার এত সাহস হলো কি করে? আমাদের সামনে ওর বসে থাকার কোনো হুকুমই নেই। শশীভূষণ আর কিছু বলার সুযোগ পেলেন না। ভরত এর মধ্যেই এক ছুটে বেরিয়ে গেছে। কাছুয়ার ছেলে অর্থাৎ ভরতের মা ছিলেন রাজার রক্ষিতা, কিন্তু রাজার ঔরসে তার জন্ম তো বটে, তাহলে সেও রাজকুমার। বিয়ের মন্ত্র পড়া হয়নি বলেই তার জন্মটা অশুদ্ধ হয়ে গেল। শশীভূষণ শুনেছেন যে ত্রিপুরায় কাইজাগনানি, হিকনানানি, শান্তি ইত্যাদি নানা রকম বিবাহের প্রথা আছে। এর মধ্যে কোনো কোনো বিয়েতে মন্ত্র লাগে না, মালা বদল করলেই হয়। মহারাজ বীরচন্দ্র ভরতের অকাল মৃতা মাকে যখন ধন্য করেছিলেন, তখন কি একদিনও তাঁর গলায় একটা মালাও পরিয়ে দেননি? অন্য কুমারদের ভরতের প্রতি রাগের কারণও তিনি বুঝলেন। সিংহাসনের দাবিদার বৃদ্ধির প্রশ্ন তো আছেই, তাছাড়াও যেসব রাজকুমার সিংহাসন পায় না তাদের রাজকোষ থেকে মাসোহারা দেওয়ার ব্যবস্থা হয়। অনেকে মিলে ভাগ বসালে সেই মাসোহারাও কমে যায়। কাছুয়ার সন্তান, তাই অপাঙ্ক্তেয়। একটি আকস্মিক মিল খুঁজে পেয়ে শশীভূষণ বেশ কৌতুক বোধ করলেন। শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তেরও তো মন্ত্র পড়ে বিবাহ হয়নি, মিলন হয়েছিল গান্ধর্ব মতে। কিন্তু শকুন্তলার সন্তান ভরতকে তো কেউ জারজ বলে না। সেই ভরত প্রেমের সন্তান, সেই ভরতই বা রাজকুমারের স্বীকৃতি পাবে না কেন? শশীভূষণ তাকে ধরে অনেক বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু ভরত দারুণ ভীতুর মতন প্রবলভাবে মাথা নাড়ে। তার খুব খারাপ অভিজ্ঞতা আছে। আরো অল্প বয়সে সে রাজকুমারদের কাছে অনেক চর্চাপড় খেয়েছে। তার মায়ের মৃত্যু হয়েছে বহুদিন আগে, মাকে তার মনেই নেই। মহারাজও তাকে চেনেন না। ভৃত্যমহলে ঠাঁই না পেলে তাকে পথের ভিখারি হতে হতো। তার ধারণা, সে এখন পিতৃ পরিচয় দিতে গেলে রাজকুমারদের চেলা চামুন্ডারা তাকে খুনই করে ফেলবে। শোনো ভরত, তুমি স্বয়ং মহারাজকে গিয়ে ধরো, আর কিছু চাইতে হবে না। তুমি শুধু এই পাঠশালায় এসে শিক্ষা নেবার অধিকার চাও, ঠিক আছে? তুমি রাজকুমার, তোমার সে অধিকার থাকবে না কেন?
আর মহারাজ অনুমতি দিলে আর কেউই তোমাকে ঘাঁটাতে সাহস পাবে না। এক প্রবল বর্ষার সকালে মহারাজ বীরচন্দ্র এসেছিলেন এই পাঠশালায়। তিনি ইচ্ছে করলেই যখন তখন শশীভূষণকে তলব করতে পারেন। তবু খামখেয়ালি মহারাজ বৃষ্টিতে ভিজে একা চলে এসেছেন। আগের রাত্রে তিনি একটা গান রচনা করেছেন, সেটা শশীভূষণকে দেখাতে চান। কিছুক্ষণ আলাপ আলোচনার পর মহারাজ যখন আবার চলে যাচ্ছেন, তখন দরজার বাইরে তার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল ভরত। হঠাৎ এই ঘটনায় মহারাজ চমকে উঠলেন। আরে এটা কে? এটা কে? শশীভূষণের শেখানো মতো ভরত দীন নয়নে চেয়ে বলল, মহারাজ, আমি আপনার অধম পুত্র, আমার নাম ভরত। আমি আপনাকে প্রণাম করারও সুযোগ পাই না দেবতা। ভরতের মুখ মহারাজের কাছে অপরিচিত। ভরতকে মহারাজ চেনেন না, তবু সে তার আত্মজো শুনেও তিনি তেমন অবাক হলেন না। তিনি জানেন তাঁর এরকম অনেক পুত্র ছড়িয়ে আছে এ রাজ্যে। স্মিত মুখে সুদর্শন কিশোরটির দিকে চেয়ে থেকে তিনি জিজ্ঞেস করলেন, তোর মায়ের নাম কি রে? আমার মা স্বর্গে গেছেন, তার নাম ছিল কিরণবালা। মহারাজ ঊর্ধ্বনেত্র হয়ে ক্ষণকাল চিন্তা করলেন। এ ছেলেটির মা খুব সম্ভবত আসামের কন্যা। আসামের সন্তানেরা পিতাকে দেবতা বলে সম্বোধন করে। কিরণবালা, কিরণবালা নামটা একেবারে অপরিচিত নয়। একটা অস্পষ্ট মুখও মনে পড়ছে। কেন মনে পড়ছে? অনেককাল আগে হারিয়ে যাওয়া এক নারী, সে রানীও ছিল না, তবু যেন মনে পড়ে। সে হি হি করে খুব হাসত। মনে আছে সেই হাসির জন্যই। হ্যাঁ, সেই কিরণবালা একটি সন্তানের জন্ম দিয়েই মারা গিয়েছিল বটে। অবৈধ সন্তানের প্রতিও মহারাজের কিছুটা দুর্বলতা আছে। এরা তার পৌরুষের জীবন্ত প্রমাণ। ভরতের দিকে হাত বাড়িয়ে দিয়ে তিনি বললেন, ওঠ, তুই কি চাস আমার কাছে? ভরত চুপ করে রইল। তখন আড়াল থেকে বেরিয়ে এসে শশীভূষণ বললেন, মহারাজ, এ ছেলেটি পাঠে বড় মনোযোগী, এর মধ্যে যথেষ্ট লেখাপড়া শিখেছে, সুযোগ পেলে অনেক উন্নতি করতে পারে। শালুকের মধ্যে পদ্ম ফুল নাকি? তার লেখাপড়া শিখতে চায়, শিখুক। মাস্টার, যদি পারো তো শুধুমাত্র ইংরেজি পড়িয়ে দাও। পলিটিক্যাল এজেন্টের সঙ্গে কথাবার্তা যদি বলতে পারে, ওকে আমি চাকরি দেব। মহারাজের অনুমতি পাবার পর ভরতের অবস্থার অনেক পরিবর্তন ঘটে গেল। পাঠশালায় বসার অধিকার তো সে পেলই, তাছাড়া ভৃত্যমহল থেকে সরিয়ে এনে তাকে দেওয়া হল সচিব মহোদয়ের বাড়ির একটি ঘর। রাধারমণ ঘোষ এই ছেলেটির কথা জানতে পেরে তাকে এক জোড়া পরিধেয় বস্ত্র কিনে দিলেন এবং মাসিক 200 টাকা বৃত্তিরও ব্যবস্থা হয়ে গেল। বিদ্যুৎসাহী রাধারমণ নিজে একদিন ভরতকে পরীক্ষা করে সন্তুষ্ট হয়ে তাকে উপহার দিলেন 2 খানি বাংলা বই। ভরত এখন শশীভূষণের পাঠশালার নিয়মিত ছাত্র হলেও সে অন্য রাজকুমারদের সঙ্গে বসতে চায় না। ছোট থেকে তার মনে ভয় বাসা বেঁধে আছে। সে উদ্ধত রাজকুমারদের মুখোমুখি হতে সাহস পায় না, তাদের এড়িয়ে চলে। শশীভূষণও অন্যদের অনুপস্থিতিতে ভরতের সঙ্গে সময় কাটাতে আনন্দ পান। শুধু বিদ্যাদানী নয়, শশীভূষণ ভরতের মনোজগতে যে কি বিপুল পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন তা তিনি নিজেও জানেন না। হঠাৎ যেন এই পৃথিবীটা দারুণ রোমাঞ্চকর হয়ে উঠেছে তার কাছে। এক এক সময় অকারণেই তার গা ছমছম করে। তার বিশ্বাস ও ধ্যান ধারণায় প্রবল নাড়া লেগে গেছে। শশীভূষণ তো শুধু বই পড়ান না, আরো অনেক কথা বলেন। এই পৃথিবীর নিচে পাতাল কিংবা নরক নেই, আকাশেও কোথাও নেই স্বর্গ।
নরক আর স্বর্গ আছে শুধু মানুষের মনে। মানুষই ইচ্ছা করলে নিজের মনটাকে নরক থেকে স্বর্গে রূপান্তরিত করতে পারে। স্বর্গ তাহলে কোথায়? ঠাকুর দেবতারা কোথায় থাকেন? তা শুনে শশীভূষণ হেসেছিলেন। যখনই ঠাকুর দেবতার প্রসঙ্গ ওঠে হেসে ওঠেন শশীভূষণ। শুধু একদিন মা কালীর কথা শুনে রেগে উঠলেন। আসলে হয়েছিল কি, এখানকার কালীবাড়িতে এক রাত্রে চোর এসেছিল সোনার গয়না খুলে নিয়ে যাবার জন্য। যেই সে চোর মায়ের মূর্তির গায়ে হাত দিয়েছে, অমনি মায়ের চোখ থেকে আগুন জ্বলে উঠল। আর্ত চিৎকার করে সেই চোর ছিটকে গিয়ে পড়ল মন্দিরের বাইরে। ধরফর করতে করতে সেখানেই সে মারা গেল। কয়েকদিন ধরে রাজধানীতে এই কাহিনী বলা বলি করছে সবাই। কট্টর ব্রাহ্ম শশীভূষণ এসব গাল গল্প সহ্য করতে পারেন না। ভরত মহা উৎসাহে এই ঘটনাটা শশীভূষণকে শোনাতে যেতেই তিনি তীব্র বকুনির সুরে বলেছিলেন, শোনো ভরত, ওসব কথা আমার সামনে কখনো উচ্চারণ করবে না, মনে থাকবে? লেখাপড়া শিখছ, নিজে চিন্তা করতেও একটু শেখো। আচ্ছা আচ্ছা, আমায় বলো তো, মাটির মূর্তির চোখে কখনো আগুন জ্বলতে পারে? কি হলো বলো? পুরুতরা মিথ্যে কথা ছড়িয়েছে। কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতীর এই মূর্তিগুলো শুধুমাত্র পুতুল। কি বললাম? পুতুল। ঠাকুর দেবতা বলে কিচ্ছু নেই। এই বিশ্বের স্রষ্টা হলেন শুধুমাত্র ঈশ্বর। তিনি নিরাকার। তার বউ, ছেলে মেয়ে এসব থাকতে পারে না বাবা। পড়াশুনোর সময় ছাড়া অন্য সময় ভরত কমল দিঘির ধারে ঝোপঝাড়ের মধ্যে একা একা শুয়ে বসে থাকে। তার কোনো বন্ধু নেই। ভৃত্য মহলে তবু আগে ২-৪ জনের সঙ্গে তার ভাব ছিল। এখন আধা রাজকুমার হওয়ায় তারা আর তার সঙ্গে কথা বলতে চায় না। এদিকে পুরো রাজকুমাররাও তার সঙ্গে মেশে না। ঝোপের মধ্যে শুয়ে ভরত এক দৃষ্টিতে চেয়ে থাকে আকাশের দিকে। এতদিন জানত যে আকাশের ওপরে আছে স্বর্গ, সেখানেই কোথাও রয়েছেন তার দুঃখিনী মা। কিন্তু মাস্টার মশাই যে বলেছেন স্বর্গ বলে কিছুই নেই, তাহলে মা কোথায়? কমল দিঘির পাড়ে বসে ভরত একা একা এইসব কথাই ভাবে। নতুন রাজকুমার হলেও তার মর্যাদা অন্য রাজকুমারদের মতো নয়। শশীভূষণ ছাড়া আর তেমন কেউ ভরতের খোঁজও রাখে না। তাহলে মনোমোহিনী, যে কিনা পাটরানীর বোনের মেয়ে, যার সঙ্গে রাজা বীরচন্দ্রের বিয়ের কথা ভেবেছেন স্বয়ং পাটরানী ভানুমতি, সেই মনোমোহিনী এই ভরতকে চিনল কি করে? ভানুমতি কি সত্যি এই ভরতের জন্মরহস্য জানার পরেও তার সাহায্য নেবেন মহারাজকে ফিরিয়ে আনার জন্য? আর যদি তিনি হুকুম করেন, তাহলেও কি ভরত সত্যিই পারবে রানী ভানুমতির কাছে মহারাজ বীরচন্দ্রকে ফিরিয়ে আনতে? মির্চি গল্প গোল্ডমাইনে শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা। মুখ্য চরিত্রে কথক অর্ঘ্যমাল্য মাইতি ও পিয়ালি পাঠক, রাধারমণ সৌনক সান্যাল, শশীভূষণ রূপন দাশগুপ্ত, ভরত দেবজিৎ মুখার্জি, ভানুমতি সমৃদ্ধি গুহ, মহারাজ ইন্দ্রনীল ভাদুরী, মনোমোহিনী প্রিয়াঙ্কা দাস। এছাড়াও রয়েছে অন্যান্য শিল্পীবৃন্দ। আবহ সঙ্গীত জয় ঘোষ। প্রযোজনায় ভিজুয়াল অডিও।
সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ডমাইন, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, প্রথম আলো। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।